সো আমাদের সঙ্গে আছেন আজকে ডক্টর লোকেশ্বর দাস। হ্যালো স্যার। হ্যালো স্যার। তো অলরেডি পাথফাইন্ডারে একটা জার্নি ছিল, পড়াশুনো, স্টুডেন্ট লাইফ, তারপরে মেডিকেল ক্র্যাক করা, তারপরে একটা মানে প্রি মেডিকেল লাইফ অ্যান্ড পোস্ট মেডিকেল লাইফ। এখন কেমন মনে হচ্ছে যে কোনটা বেটার কি? আর একটু যদি ব্রিফ বলা হয় নিজের জার্নিটা, প্রি মেডিকেল লাইফ অ্যান্ড এখন। প্রি মেডিকেল লাইফে তখন একটা স্বপ্ন ছিল যে ডাক্তার হব, সমাজের জন্য কিছু করব, নিজেকে অ্যাটলিস্ট কিছু একটা ভ্যালু কিছু যেন হয়, নিজের মানে নিজেকে কিছু ভ্যালুয়েবল কিছু প্রমাণ করার একটা চেষ্টা করব। তো সেটার জন্য মনে হয় যে সবচেয়ে সহজ পথ বলে যে ডাক্তার হওয়াটাই সবচেয়ে সহজ পথ। আর সেটার জন্য পাথফাইন্ডার আমাকে বিভৎস হেল্প করেছে। কি ক্লাস 11-12 আমি পাথফাইন্ডার রেগুলার ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো দেন তখন এই স্বপ্নটা নিয়ে বেশ ছিল যে কি আরো খাটতে হবে। কোন ইয়ারে এক্সাম দেওয়া হয়েছিল? 2018 এ। ওকে, গ্রেট। তো দেন তারপর মানে ক্র্যাক 2008-এ নিট ক্র্যাক করা, দেন আস্তে আস্তে কাউন্সিলিং শুরু হয়। ফার্স্ট কাউন্সিলিংয়ে আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে পাই। তো সেখান থেকে আপগ্রেড করে আমি এসএসকেএমে চলে যাই। তো তাহলে এখন এসএসকেএম মানে পিজি যেটাকে আমরা বলতে পারি, পিজি, তাই তো? হ্যাঁ। আরে বাহ। তাহলে এই যে পিজিতে যখন আপগ্রেড করে আসা, তার দুটোর মধ্যে কিছু এমন মনে হয়েছিল কেন এই জিনিসটা ডিসিশনটা নেওয়া হয়েছিল এটার পেছনে? স্যার একটা জিনিস যেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল সিএনএমসিতে ফার্স্ট কাউন্সিলিংয়ে পেয়েছিলাম বলে তো ভর্তি হতেই হতো। দেন ওটা মানে একটু যাওয়া আসা একটু সমস্যা ছিল সিএনএমসিতে। আর পিজি বাড়ির লোকেদের মানে বাড়ির ফ্যামিলি মেম্বারদের প্রত্যেকের এটা পছন্দের একটা হসপিটাল বলতে এটা পিজি হসপিটাল হলে ভালো হয়, তো যদি চান্স পাচ্ছিস তো নিয়ে নে, এই ব্যাপারটা ছিল। তো তাই জন্য আর চিন্তা করা হয়নি সেকেন্ড টাইম, কি তখনই মানে আপগ্রেড করে নেওয়া হয়েছিল। আচ্ছা, একটা জিনিস জানতে খুব ইচ্ছে হচ্ছে, ফার্স্ট ডে when you step in to PG মানে মেডিকেল প্রফেশনটা নিয়ে পড়াশোনা নিয়ে যখন স্টার্ট করা হবে কলেজে, তো সেই সময় ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স কেমন ছিল? ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স একদম নতুন জায়গা, নতুন বন্ধু, 150 জন, আমাদের তখন 150 জনের ব্যাচ ছিল, 150 স্টুডেন্টস ছিল তখন। তো সেই সময় নতুন সবাই, সমস্ত কিছু নতুন, নতুন প্রফেসর, নতুন টাইপের লেকচার হচ্ছে, নতুন পড়াশোনা হচ্ছে, শুরু হচ্ছে। একটা সুন্দর একটা অভিজ্ঞতা ছিল ফার্স্ট দিন। তারপর আস্তে আস্তে ফেজ বাড়ে, হ্যাঁ, ইয়ার বাই ইয়ার জিনিসটা আপগ্রেড হয় একটা লেভেলে। তো এই লাইফটা একটু আমাদের যে অ্যাসপিরেন্ট স্টুডেন্ট তাদেরকে একটুখানি যদি কিছু নাটশেলে বলা যেতে পারে যে তারা যেটা এম করছে যখন ওরা যাবে, হ্যাঁ, ওরাও যখন পিজি বা ক্যালকাটা মেডিকেল কলেজ বা আরও বিভিন্ন বড় বড় নামী কলেজগুলোতে যখন তারা জয়েন করবে, এই 4-5 ইয়ার্স এই জার্নিটা কীভাবে ওদেরকে মেন্টালি নিজেদেরকে ফিট রেখে কাজ করতে হবে? বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা তো চাইবো যে ডক্টর টাইটেলটা যেন অ্যাড হয়। স্যার এমবিবিএস মোটামুটি একটা টাফেস্ট কোর্স, ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট কোর্স। তো এখানে হেকটিক তো থাকবে, ডেফিনেটলি প্রচণ্ড হেকটিক, স্ট্রেস থাকবে। আর প্রথমে ফার্স্ট যখন ঢুকবে তখন যে পড়াশোনাগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। তুলনামূলকভাবে 11-12-এর সঙ্গে কিছুটা হলেও সামঞ্জস্য পাবে সেটার সঙ্গে। কিন্তু তার পরবর্তীকালে যখন পড়াশোনাগুলো শুরু হবে সেকেন্ড ইয়ার থেকে, তখন একটু আস্তে আস্তে যদি কিনা ফার্স্ট ইয়ারটা ভালো করে করে, তো দেন একটা ইয়ার আরেকটা ইয়ারের সঙ্গে ইন্টারলিঙ্ক। মানে 4.5 বছর এমন না যে আমি ফার্স্ট ইয়ারটা কম পড়লাম, সেকেন্ড ইয়ারটা বেশি করে পড়বো, এরকম করে হয় না। প্রতিটা বছরই খুব ভালো করে পড়তে এবং প্রতিটা কনসেপ্টই খুব ভালো যদি থাকে, দেন প্রতিটা বছর বা যত সিনিয়র হবে তত জিনিসগুলো আরও ইজি হয়ে যাবে। কারণ এখনও ফাইনাল ইয়ারে যখন স্টুডেন্টরা পরীক্ষা দিতে যায় তখনও কিন্তু ফার্স্ট ইয়ারের সেই কনসেপ্ট, অ্যানাটমি কনসেপ্ট, বায়োকেমিস্ট্রি কনসেপ্ট বা সমস্ত কিছুর কনসেপ্টগুলো লাগে। তারপরে সেকেন্ড ইয়ারে প্যাথোলজি কনসেপ্ট, সমস্ত কিছুই লাগে। তো সেই ক্ষেত্রে আর কি প্রতিটা পড়াশোনাগুলো নিজেকে ফার্স্ট অফ অল নিজেকে একটু মেন্টালি প্রিপেয়ার করতে হবে। যখন প্রিপারেশন নিচ্ছি যে আমি ডাক্তার হলে আমি যে এই হেক্টিক লাইফগুলো যে হতে পারে, তখন আমাকে নিজের জন্য না বেঁচে আর 5টা মানুষের জন্য বাঁচতে হবে, সেই জিনিসটা চিন্তা করে যদি পড়াশোনা শুরু করে, আমার মনে হয় না মেডিকেল পড়াতে কোনো সমস্যা হবে বলে। বা আচ্ছা, এই যে কথাটা আপনি বললেন যে নিজের জন্য না আরো 5টা মানুষের জন্য আমাকে বেঁচে পড়াশোনা করতে হবে, এটা কি কখনো ভাবনা এসেছিল যখন মেডিকেল নিয়ে পড়া স্টার্ট করব ভাবা হচ্ছিল বা প্রিপারেশন নেওয়া হচ্ছিল? আমি সত্যি কথা বলতে আমার মা বাবা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন যে ছেলে ডাক্তার হবে। তো ওই কারণে একটা ছোটবেলা থেকে একটা মেন্টাল প্রিপারেশন ছিল যে ডাক্তার হতেই হবে। তো আমি আমার আশেপাশে যারা সিনিয়র ডাক্তাররা রয়েছেন তাদেরকে ভালো করে অবজার্ভ করতাম যে ওনারা কীভাবে পেশেন্ট ডিল করছেন, কীভাবে ওনারা নিজেদের লাইফস্টাইলটাকে লিড করছেন। তো সেইভাবে আস্তে আস্তে নিজেকে তৈরি করার চেষ্টা করতাম ছোটোবেলা থেকে। তো দেন যখন চান্স পেয়ে যাই
তখন আমার সামনে বইপত্র তো ছিল, ডেফিনেটলি বইপত্র পড়তেই হয়েছে, কিন্তু মেইনলি একজন ডাক্তারকে, ভালো ডাক্তার হতে গেলে পেশেন্ট দেখতে হবে। পেশেন্ট আর ওয়ার্ড আমাদের কাছে একটা লাইব্রেরি, তো সেই লাইব্রেরির এক একটা বই হচ্ছে এক একটা পেশেন্ট। তো সেই পেশেন্টদের সঙ্গে যখন ইন্টারাক্ট করতাম, ইভেন এখনও যখন করি, তো সেই কারণে নিজেকে আরও ইমপ্রুভ করার একটা সুযোগ পাওয়া যায় সেই জায়গাটা থেকে, পেশেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করে যে পেশেন্ট কী চাইছে আমার কাছ থেকে। আগে সেটা বুঝতে হবে যে পেশেন্ট কী চাইছে এবং পেশেন্টের কোন জায়গায় সমস্যা, দেন তো আমি সেই জিনিসটা ট্রিটমেন্ট করব। পেশেন্ট তো আমরা যদি আমি অ্যাজ এ লেম্যান হিসেবে যদি বলি, আমারও মনে হয় যখন আমি ডক্টরের কাছে যাই, কোথাও মধ্যে এই হোপটা নিয়ে যায় যে আমি যে প্রবলেমটা নিয়ে আছি সেটা ইদার সলিউশন আমরা পেয়ে যাব, বা হয়তো একটা ওয়ে আউট পাবো যে সেটাকে কীভাবে রিডিউস করে রাখতে হবে, প্রিভেন্ট করে রাখতে হবে। তো এই হোপটা তো থাকেই। একজন ডক্টরস পার্সপেক্টিভে আপনি বলছেন যে হ্যাঁ, এর একটা জিনিসটা বুঝতে হবে যে তারা কি চাইছে। তো এটা তো খুব জেনারিক একটা জিনিস, বাট এমন কিছু এক্সপিরিয়েন্স এখন তো অলরেডি বোধহয় প্র্যাকটিস করা হচ্ছে পিজিতেই, তাই তো? তাহলে এমন কিছু এক্সপিরিয়েন্স এই যে পেশেন্টের সঙ্গে ডে টু ডে সকাল থেকে বিকেল যখন ইন্টারাকশন হচ্ছে, তখন কিছু জিনিস শেখা বা এমন কিছু মনে হয়েছে যে এই যে লার্নিংটা পড়ার বাইরে কিছু চলে এসছে, মানে যদি এই জিনিস অনেক সময় আমাদের স্টুডেন্টদের জন্য হেল্প করে, যে অনেকে তারা ভাবে এই যে নিটের প্রিপারেশন নিচ্ছি, ভাবে যে খালি বইটাই পড়ে যায়, সেটাই না। মেডিকেলে চান্স পাওয়ার আগে পর্যন্ত নিট ক্র্যাক করার জন্য আমাকে বই অবশ্যই পড়তে হবে, 3টে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, দেন নিট ক্র্যাক করতে হবে। কিন্তু নিট ক্র্যাক হয়ে যাওয়ার পর, মেডিকেলে চান্স পাওয়ার পর কিন্তু তখন শুধুমাত্র বইয়ের ভেতরে ঢুকে থাকলে বা বই নিয়ে পড়াশোনা করলেই শুধু হবে না, পেশেন্টকেও খুব ভালো করে ক্লোজলি দেখতে হবে যে পেশেন্টের কী সমস্যা হচ্ছে। কারণ একটা ডিজিজের একটা ডায়াগনোসিস হতে পারে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং একটা একটা করে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসকে রুল আউট করে আলটিমেটলি যে ডায়াগনোসিস আমার প্রভিশনাল ডায়াগনোসিস মনে হচ্ছে যেটাই হয়েছে, উইদাউট এনি ইনভেস্টিগেশন তো ডেফিনেটলি করবো, সেটা সাপোর্টিভ আমার হবে, কিন্তু শুধুমাত্র আমি ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করেই ট্রিটমেন্ট করে যাবো পেশেন্টের, সেটা হয় না সব জায়গায়। প্রথম কথা, অনেক পেশেন্টের এরকম হয় কি ফাইন্যান্সিয়ালি এতটাও স্টেবল হয় না যে কি তারা ইনভেস্টিগেশন করাতে পারবে। তো সেক্ষেত্রে আমি যেটা ভাবছি বা আমি যেটা বুঝছি তার ডায়াগনোসিস কী হয়েছে, সেটাই সবচেয়ে বড় কথা তার কাছে। এবং সেটা যদি আমি ঠিক করতে পারি, ডেফিনেটলি আমাকে ঠিক করতে হবে, উই হ্যাভ টু বি দ্যাট মাচ কনফিডেন্ট কি যে আমাকে ঠিক করতে হবে সেই জায়গাটা, নয়তো পেশেন্ট সাফার করবে। আর আমার একটা পেশেন্ট সাফার করা মানে আমি নিজে সাফার করছি। একদম, খুবই ওয়েল সেড। তো সেই কারণে হচ্ছে কি আমার সেরকমভাবে আমাকে নিজেকে তৈরি করতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে কি, স্কিল বাড়াতে হবে। স্কিল মানে কি, আমরা যখন এমবিবিএস ফার্স্ট পাস করি, প্রতিটা সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট আছে আমাদের মেডিসিনে বা সার্জারিতে যতগুলো সাবজেক্ট হয়, 19টা সাবজেক্ট টোটাল আমরা পড়াশোনা করি, এবং 19টা সাবজেক্টের যে সমস্ত প্রাইমারি বেসিক কনসেপ্ট সমস্ত কিছু মনে রাখতে হয় আপ টু মানে এমবিবিএস শেষ হওয়ার পর্যন্ত। এই জিনিসগুলো যদি কনসেপ্টগুলো ঠিকঠাকভাবে রাখে এবং যদি অন্যান্য যে সমস্ত স্কিলগুলো আছে, যেমন আইভি চ্যানেল করা, এগুলো তো শেখানো হয়ই, এছাড়াও আরও কিছু যদি স্পেশাল কিছু জিনিস যদি আমরা শিখতে পারি, যেমন ওটিতে যখন আমাদের পোস্টিং থাকে ইন্টার্নশিপের সময়, সেই সময় যদি আমরা কিছু স্পেশাল টাইপের সুচার শিখি, এমনিতে আমরা জেনারেলি সিম্পল সুচার মানে বাচ্চাদেরকে জেনারেলি শেখানো হয় ইন্টার্নশিপের সময়, তো আরও যদি আমরা কিছু স্পেশালাইজ সুচার শিখি, ভার্টিক্যাল ম্যাট্রেস, হরাইজন্টাল ম্যাট্রেস, দেন সাবকাট সুচার, এই সমস্ত জিনিসগুলো আমরা যতটা বেশি নিজেদেরকে এই সমস্ত জিনিসগুলোতে এক্সপোজ করবো, দেন আমরা ততটাই বেশি স্কিলফুল হয়ে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমরা যতটা স্কিলফুল আমাদের, কারণ এটা আমাদের অবশ্যই আমরা মানুষের জন্য করছি, কিন্তু এটা আমাদের পেশা হচ্ছে বেসিক্যালি। তো সেই পেশাটাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে গেলে আমাদেরকে তো ডেফিনেটলি একটা সেইভাবে শিখতে হবে, যাতে কিনা আমার কাছে আসলে পেশেন্টকে যেন ফিরে না যেতে হয় যে আমি কিছু পেলাম না, দিন আমি দুঃখের সঙ্গে ফিরে যাচ্ছি যে ডাক্তারবাবু কিছু করতে পারলেন না, সেই জায়গাটা যেন না আসে। আমি আপ্রাণ চেষ্টা করবো যে যেন ডাক্তারবাবু মানে আমি অ্যাজ আ ডক্টর যেন আমি পেশেন্টকে যেন ঠিকঠাক করে বাড়ি পাঠাতে পারি। এটা আমার কাছে মানে দিনের শেষে একটাই যেন আমার কাছে আসে কি যে আমি পেশেন্টকে ঠিক করে বাড়ি পাঠিয়েছি। আর এই যে শান্তিটা থাকে বা এই যে আনন্দটা পাওয়া যায় যে একটা কেসকে ডিল করে সেই কেসটাকে ঠিক করে দেওয়া, এই আনন্দটা অন্য কিছুতে পাওয়া যায় না। ওয়েল সেড একদম। আচ্ছা, একটা জিনিস কথায় থেকে উঠে আসছে আবার, আপনি বলেন যেমন কি এখন অলরেডি ডক্টরসরা যেটা হয়, আমরা দেখি ম্যাক্সিমাম কখনো গেলে ডায়াগনোসিস করার জন্য রিপোর্টস বলা হয় টেস্ট করে নিয়ে এসো, কিন্তু আগে এক সময় ছিল যে সময় নাড়ি দেখেই বলা যেত। তাহলে এটা কি মানে আস্তে আস্তে কি ডাইলিউট হচ্ছে, বা আমরা খুব মোর টেকনিক্যালি সাউন্ড হওয়ার জন্য আমরা বেশি, বা লজিক্যাল ড্রিভেন হওয়ার জন্য বেশি? একটা জিনিস যেটা হচ্ছে, সেই সময়কালীন যে সমস্ত ডিজিজগুলো হতো, রোগগুলো হতো, সেগুলো কিছু সংখ্যক রোগই হতো। এখন অনেক ভ্যারাইটি এসেছে। আচ্ছা। এবং এক একটা ভ্যারাইটি বেসিক্যালি যদি একটা পেশেন্ট এসে আমাকে বলে যে আমার পেটে ব্যথা হচ্ছে,
নানান কিছু হতে পারে, গলস্টোন হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, তার আমার ইন্টেস্টাইনে কোনো কিছু হতে পারে, ইন্টেস্টাইনাল পারফোরেশন হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো পেটে ব্যথা হচ্ছে শুধু এই সিমটমটা থেকে আমাকে আলটিমেটলি প্রভিশনাল ডায়াগনোসিসে আসার জন্য কিছুটা ডাক্তারিতে আমাকে শিখতে হবে, সেই স্কিলফুল জিনিসটা থাকতে হবে, স্কিলটা থাকতে হবে কি যে আমি একটা করে রুল আউট করতে করতে পেশেন্টকে এমন হিস্ট্রি নেবো যাতে কিনা সেখান থেকে 70% উঠে আসে যে আমি প্রভিশনাল ডায়াগনোসিস কি হতে চলেছে। তারপর একটা প্রপার ট্রিটমেন্ট শুরু করার আগে অবভিয়াসলি একটা ইনভেস্টিগেশন, যেটা প্রয়োজন নেসেসারি ইনভেস্টিগেশন, সেটাই করিয়ে তারপর ট্রিটমেন্ট করানো উচিত। আমি ফার্স্টে পেশেন্ট এসে বললো আমাকে এমন একটা সিমটম যেটা আমার মাথা মুন্ডু কিছু বুঝতে পারলাম না, তার জন্য আমি 10টা ইনভেস্টিগেশন করালাম, পায়ের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত ইনভেস্টিগেশন করালাম, দিয়ে আলটিমেটলি আমি ইনভেস্টিগেশনের রিপোর্টের মধ্যে দেখতে পেলাম এই জিনিসটা হয়েছে, তারপর সেটা ট্রিটমেন্ট করলাম। এরকম হয়ে কোনো লাভ নেই। তাহলে আলটিমেটলি লাভটা কি হলো, আমি ডাক্তার হয়ে কিন্তু কিছু করতে পারলাম, দুটো ওষুধ যে কোনো ডাক্তারই লিখতে পারবে, তাহলে আমি কি করতে পারলাম? আমি অ্যাজ আ ডক্টর পেশেন্টকে প্রথম কথা প্রচুর একটা খরচার মধ্যে ফেললাম, পেশেন্টকে সমস্যার মধ্যে ফেললাম, তাকে হ্যারেস করলাম রীতিমতো, যে তুমি এতগুলো ইনভেস্টিগেশন করিয়ে নিয়ে এসো, তারপর আমি দেখবো, তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবো। তাহলে আমার মাথা থেকে কি বেরোলো, আমার এটাই প্রথম থেকে যখন আমি ফার্স্ট জয়েন করেছিলাম তখন থেকে আমার এই জিনিসটাই মনে হতো যে আমার মাথা থেকে তাহলে আমি কি করলাম, বেসিক্যালি আমার কন্ট্রিবিউশনটা কি এই জিনিসটার মধ্যে, এই ট্রিটমেন্টের মধ্যে। তো সেই আমাদের যা ওষুধ আছে, যা আমাদের হাতে গোনা যে সমস্ত ড্রাগগুলো আছে, সেই ড্রাগগুলো আমি ব্যবহার করব, কিন্তু আমি যে আইডেন্টিফাই করা যে কি রোগ হয়েছে সেটা যদি আমি নাই আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি 4 বছরে কি করলাম। তো সেই কারণে আর কি এই জায়গাটা আসা, যে মানে ফার্স্টে যখন পড়ছিলাম তখন ওই পাড়া প্রতিবেশী বাড়ির লোক সবাই আর কি, এই এটা কি হয়েছে বল, এই এটা কি হয়েছে, কি ওষুধ খাবো, এই করতে 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 ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইয়ার আমি প্র্যাকটিস আনঅফিশিয়ালি একটা প্র্যাকটিসিং, মানে এটা চলে আসে, মানে পাড়াতে তো এটা থাকে, এটা পাড়াতে পাড়া প্রতিবেশী, ইভেন আমি যাদেরকে চিনিও না তারাই ফোন করছে, এই আমি অমুক লোক বলছি, তুই আমাকে এই জিনিসটা আমার সমস্যা হয়েছে, একটুখানি হেল্প কর না, কি ওষুধ খাওয়া যাবে বা কি ট্রিটমেন্ট করা যেতে পারে, একটা যে মেডিকেল অ্যাডভাইস, সেই সমস্ত জিনিসগুলো করতে 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 আরো মানে নিজেকে যত ইনভলভ করা যায় এই সমস্ত জিনিসগুলোতে, তখন আমার মনে হয় না 4.5 বছর বাদে যখন ইন্টার্নশিপ করছে বা ইন্টার্নশিপ শেষ হওয়ার পর যখন নিজে পার্সোনালি প্রাইভেট প্র্যাকটিস করা শুরু করবে তখন অসুবিধা হবে বলে মনে হয় না। আচ্ছা, কখনো এমন হয়েছে, মানে এইটা থেকে আরেকটা কোশ্চেন উঠে আসছে, মানে জানার খুব ইচ্ছে যে ওই এক্সপিরিয়েন্সটা কি ছিল যখন আপনার মা ফার্স্ট টাইম আপনাকে বলছে আচ্ছা আমার এটা প্রবলেম হচ্ছে দেখে দে? ওটা অবশ্যই একটা বড় প্রাপ্তি ছিল যে মার প্রথম কথা মার স্বপ্ন পূরণ করতে পেরেছি, দ্বিতীয় কথা সেই স্বপ্ন পূরণ করার পর আমি সেই জায়গাতে এসেছি যেখানে মা আমাকে ভরসা করছে বা আর 5 জন ভরসা করছে, সেই ভরসার জায়গাটা তৈরি করেছি, এটা সবচেয়ে একটা মানে আনন্দের বিষয় বা সবচেয়ে বড় একটা প্রাপ্তি জীবনে। একদম ওয়েল সেড। এইটা সেই সময় এটা একটা প্রাপ্তি, মানে এটা এই আনন্দটা ভাগ করা যাবে না। যেখানে এই দেখুন একটা জিনিস যেটা হচ্ছে কি, মা বাবা তো সবসময় ছেলেকে ভালো, ছেলে ভালো, আমার ছেলে ভালো, এটা তো করবে, এটা সব মা বাবার নিয়ম, তাই করে। কিন্তু হচ্ছে গিয়ে যে যখন আর 5 জন মানুষ বাইরের লোক যাকে আমি চিনি না, যে আমাকে চেনে না, তারা যখন বলছে যে হ্যাঁ ও আমার ট্রিটমেন্টটা ভালো করেছে বা ও যেরকম ভাবে আমাকে অ্যাডভাইস দিয়েছিল সেই জিনিসটা করে আমার সুবিধা হয়েছে, আমি ভালো আছি, সেই জিনিসটা শুনতে খুব ভালো লাগে। একদম। আচ্ছা, এইখানে আবার কথার মধ্যে থেকে আরেকটা কোশ্চেন উঠে আসছে। একটা কথা এখনই বলা হলো যে আমরা যখন লিখে দিচ্ছি অনেকগুলো ওষুধ, লেখার প্রসঙ্গে আসি, ডক্টরস হ্যান্ডরাইটিং একটা পরিচয়, এটা কারণ কি অনেক বেশি লিখতে হয় মেডিকেলে? 4.5 বছরের মধ্যে আমাদের এই 4.5 বছরের মধ্যে এত বেশি লিখতে হয়, মানে ধরুন একটা 30 নম্বরের পরীক্ষাতে পাস করতে গেলে আমাকে অ্যাটলিস্ট 40 পাতা লিখতে হবে। আচ্ছা, মানে গাল গল্প লিখলে হবে না, অ্যাকচুয়ালি যেটা উত্তর সেটা আমাকে লিখতে হবে। ওইখানে তো আমি সোজা লাইন টানলেও আমার এক্সামিনার বুঝতে পারবে যে আমি কি লিখলাম, কেন 40 পাতা যদি 30 নম্বর জন্য লিখতে হয়, কারণ ডক্টর সাইনের লাস্ট পর্যন্ত তো ফার্মাসিস্টরা বুঝতে পারে একটা সোজা লাইন মানে ডক্টর কি বলছে। মানে এমনি কি শর্টহ্যান্ড কিছু আছে কি? না, শর্টহ্যান্ড যখন পরীক্ষা কিছু কিছু জিনিস ডেফিনেটলি আমরা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করি, কিন্তু 40 পাতা মোটামুটি লিখতে হয়। তো সেই অনুযায়ী আমাদের সময় পাওয়া যায় হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, ডিপেন্ড করে কি পরীক্ষা তার উপরে। তো সেই ক্ষেত্রে আমরা খুব ফাস্ট লিখতে হয়। 40 পাতা লেখা এবং সেটাকে মেমোরাইজ করা দেন লেখা, শুধু তো লেখা না আমি যে দেখে দেখে লিখছি এমন তো নয় ব্যাপারটা, যে মেমোরাইজ করা দেন লেখা। তো সেই জিনিসটা এতটা ইজি হয় না, জন্য খুব ফাস্ট লিখতে হয়। তো ফাস্ট লিখতে লিখতে যেটা হয়, হাতের লেখা খুব বাজে হয়ে যায় প্রত্যেকটা ডক্টর। আচ্ছা, ওটা বাজে না ওটা ভালো, মানে কোনটা? ওটা বাজে হয়ে যায়, ডেফিনেটলি ওটা বাজে হয়ে যায়। আর সেই অভ্যাসটা থেকে যায় এই কারণে, তারপরে যখন পোস্টিং পড়ে, ডিউটি পড়ে, যে যে ডিপার্টমেন্টে ডিউটি পড়ছে তখন হাজার একটা পেশেন্ট দেখতে হচ্ছে। যখন আউটডোরে আমরা গভর্নমেন্ট হসপিটালের কথা বলছি, যখন আমি নিজে যখন পিজিতে আমি যখন ডিউটি করেছি বা এখন যে ডিউটি করছি, আমার যখন আউটডোরে ডিউটি পড়ে তখন একা আমাকে হয়তো 250টা পেশেন্ট দেখতে হচ্ছে।
আমার কাছে স্টিপুলেটেড টাইম 10:30 থেকে 2টোর মধ্যে দেখতে হবে, নয়তো পেশেন্টরা চেঁচামেচি শুরু করবে, কারণ কিছু পেশেন্ট না খেয়ে এসছে, কিছু পেশেন্ট বাড়ির কাজ ফেলে এসছে, কিছু পেশেন্টের বাচ্চারা কাঁদছে বাইরে। তো সেই কারণে আমাকে টাইমের মধ্যে দেখতে হবে। এই 4 ঘন্টা টাইমে 250 জন পেশেন্টের সমস্যা শুনে তাদেরকে প্রেসক্রিপশন লেখা এবং তাদেরকে ইনভেস্টিগেশন প্রয়োজন আছে সেটা চিন্তা ভাবনা করে তাদেরকে সেই জায়গায় গাইড করা, যে কোন জায়গায় যেতে হবে, কি ইনভেস্টিগেশন করাতে হবে, এটা করতে করতে এই ফার্স্ট লেখাটা অভ্যাস হয়ে গেছে এবং এখনো পর্যন্ত এই জিনিসটাই চলছে যে হাতের লেখা খুব জঘন্য ডাক্তারদের। তো এটা এই কারণেই চলে আসে যে আচ্ছা, কখনো এমন হয়েছে যে নিজের হাতের লেখা দেখে আমি পরে বুঝতে পারিনি আমি কি লিখেছিলাম? মানে এটা সেটা হয় না জেনারেলি, কারণ আমি যেটা লিখছি সেটা মোটামুটি একটা বুঝে যাওয়া যায় যে আমি কি লিখেছি। যত ফাস্টই লিখি না কেন মোটামুটি নিজে বোঝা যায়। যদিও অনেক রকমের কথা আমি জিজ্ঞেস করলাম, তাও অ্যাট দ্য লাস্ট একটা রিকোয়েস্ট করব যে নিজের প্রি মেডিকেল লাইফে যাওয়া এবং পোস্ট মেডিকেল লাইফে আসা, ঠিক আছে? তো এই দুটো ফেজের মধ্যে যে জার্নিটাকে যদি নাটশেলে একটা মোটিভেশনস কিছু যদি বলা যেতে পারে সেটা হলে খুব ভালো হয়। কারণ কোথাও না কোথাও ডাক্তার মানে আমরা সবাই একটা আলাদা লেভেল, আলাদা চোখে আমরা দেখি সেই লোকটাকে, তাই না? তো সেই জিনিসটা যে ডক্টর প্রফেশনের সঙ্গে যখন কেউ জড়িত হচ্ছে, সে যেই জায়গা থেকেই থাকুক না কেন, তাই ইউনিফর্মিটি একটাই, সিম্বলও একটাই, ঠিক না? আজকে যদি রাস্তায় যায় কিছু খারাপ হলে তখন মনে হয় যে কোনো যদি প্লাস সাইন দিয়ে কিছু যাচ্ছে বা ডক্টরের সিম্বলটা দেখতে পাচ্ছি, তাহলে আমি কোথাও হেল্প পেতে পারি। এই যে হেল্পিং ওয়ান্ট বা ডিজায়ারটা যে ফর্ম হয় এটার সঙ্গে, তো এটার উপরে যারা আপকামিং অ্যাসপিরেন্ট তাদের জন্য যদি কিছু একটু বলা যেতে পারে। অ্যাসপিরেন্টরা যদি চিন্তা করে প্রথম থেকে, যদি স্বপ্ন দেখে যে হ্যাঁ আমি ডাক্তার হব, যদি এরকম মেন্টাল সেট আপ থাকে যে হ্যাঁ আমি ডাক্তার হব, এবং ডাক্তার হওয়া মানে শুধু চান্স পাওয়াটা কিন্তু নয়, 4.5 বছরের মধ্যে অনেক উত্থান আসবে, পতন আসবে, অনেক কিছু হবে, অনেক পরীক্ষা খারাপ হবে, অনেক পরীক্ষা ভালো হবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা 4.5 বছর শেষ করবো তখন আমি কেমন ডাক্তার হতে পেরেছি সেটাই লোকেরা দেখবে। সাধারণ মানুষ এসে দেখবে না তুমি কোন পরীক্ষায় কত নাম্বার পেয়েছো, তুমি আমাকে কিরকম চিকিৎসা করছো সেটাই তোমার নাম্বার, সেটাই তোমার মার্কশিট। তো সেই কারণে প্রি মেডিকেল যদি চান্স পাওয়ার আগে, এখন যারা 11-12 পড়ছে তারা যদি নিজেদেরকে সেইভাবে মেন্টালি প্রিপেয়ার করে যে আগে আমি নিজে ভালো মানুষ হব, তারপর আমি ডাক্তার হব, তাহলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কেউ ভেবে থাকে যে আমি নিটে চান্স পেয়ে গেলাম মানে আমার লাইফ সেট, এটা একটা বাজে কথা। খাটতে হবে, 4.5 বছর প্রচন্ড খাটতে হবে, তারপরেও আরো খাটতে হবে, ফার্দার আরো ডিগ্রি করতে হবে, তো খাটতে হবে ডেফিনেটলি। ডাক্তারদের লাইফই হচ্ছে গিয়ে যে সারা জীবনই পড়তে হয়। যতদিন আমি প্র্যাকটিস করবো ততদিন আমাকে পড়াশোনা করতেই হবে, কারণ সম্ভব না একটা ব্রেনের মধ্যে আমি যেটুকু পড়েছি সেটাই আমি 10 বছর ধরে চালাবো, সেটাকে এটা সম্ভব না। কারণ নতুন আরো মেডিসিন আসছে, নতুন আরো ট্রিটমেন্ট আসছে, সেই জিনিসগুলোকে আপডেট করতে হয়, আরো জিনিসপত্র জানতে হয়, পড়তে হয়। তো সেটা একটা ব্যাপার আছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, ডাক্তার যদি আমি ভেবেই নিলাম যে আমি ডাক্তার হব, তার থেকে একটা বড় কথা, একটা জেনারেল লাইনে পড়ে আমার যে নিজের কোনো একটা যে মানে সিকিউরিটি, আমার নিজের লাইফের, আমার কেরিয়ারের কোনো সিকিউরিটি থাকে না। যে আমি খুব কষ্ট, ডেফিনেটলি খুব কষ্ট। এখনকার যা মানে মানে সোসাইটি যেরকম হয়ে গিয়েছে যে সরকারি চাকরি পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। যারা খুব ভালো স্টুডেন্ট তারা চান্স পাচ্ছে, তো এবার যারা মিডিওকার, যারা মনে করছে যে আমি খুব কষ্ট করব না, খুব কষ্ট করতে পারবো না, বা ইয়ার আফটার ইয়ার আমি বসে বসে একদম বেকারত্বের লাইফ কাটাচ্ছি, এরকম যদি না হয়, না করতে হয়, দেন একটু কষ্ট করুক, 2 বছর একটু কষ্ট করুক, 11-12টা একটু কষ্ট করুক। দেন কষ্ট করার পর যদি এমবিবিএস এর চান্স পেয়ে যায়, মেডিকেলে যে কোনো কলেজে যদি চান্স পেয়ে যায়, তারপর অ্যাটলিস্ট কিছু না হোক একটা কর্মসংস্থান নিজের হয়ে যাবে। কিন্তু এটাও ঠিক কথা, এর মধ্যে একটা আনস্টেবিলিটি আছে, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার যদি কিনা মিস ইউজ করে কেউ, কিছু মেডিকেল লিগাল ইস্যু হতে পারে, দেন সেটা আলাদা ব্যাপার। তো সেরকমভাবে সিকিউরলি নিজেকে ঠিকঠাকভাবে চিকিৎসা করতে হয় পেশেন্টদেরকে। আর এই সিকিউরিটিটা যেটা একমাত্র আমার তো মনে হয় যেটা এমবিবিএস এ আসে, সেটা অন্য কোনো স্ট্রিমে আসে না এরকমভাবে, এরকম সিকিউরিটি। তার জন্য অনেক খাটতে হয়। এখানে তুলনামূলকভাবে বলবো অন্যান্য স্ট্রিমের থেকে অনেক কম খাটতে হয়। তো সেখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে, নামের আগে যে ডাক্তার বসা জিনিসটা, এটা সেই 4.5 বছর কষ্ট করা এবং তার আগের 2 বছর কষ্ট করার পরই কিন্তু নামের আগে অনেকগুলো রাত জাগার অনেকগুলো রাত জাগার ফল হচ্ছে কি নামের আগে ডাক্তার বসা। আর এটা একটা আলাদা অ্যাচিভমেন্ট, এটা অন্য কোনো জায়গায় হয় না। তো এই জিনিসটা, এবং মানুষের ভরসা পাওয়া, এবং যখন দেখা যায় যে আমার থেকে বয়সে অনেক বড় একটা মানুষ এসে আমাকে হাত জোর করে বলছে ডাক্তারবাবু আপনি ভগবান, আমার বাড়ির লোককে বাঁচিয়ে দিলেন, এই অ্যাচিভমেন্টগুলো, এগুলো তো এই ওয়ার্ডসগুলো, এই জিনিসগুলো, এই ব্লেসিংগুলো হয়তো ওয়ার্ডের মাধ্যমে আসছে, কিন্তু এটা সবসময় পাওয়া যায়। একদম থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর
এই ওয়ান্ডারফুল একটা হাসি ঠাট্টা নিয়ে আমরা অনেকগুলো নিয়ে কথা বললাম, ঠিক আছে, উইথ অল রেসপেক্ট টু দি মেডিকেল প্রফেশন। আমরা অনেকগুলো হাসি ঠাট্টায় কথা বলেছি, যেটা আমরা জেনারেলি অ্যাজ এ কমন ম্যান হিসেবে আমরা তখন দেখি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হ্যাপি ডক্টরস ডে।